হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। কথা, সাউন্ড সব কিছু একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এই জিনিসটা একটু বলবেন। আমি একটু মানে শেয়ার করে দিচ্ছি আর কি লাইভটা, ঠিক আছে? আমাকে একটু সময় দিবেন। জি, একটু সময় দিবেন, তারপর আজকের বিষয়ে আমরা একটু আলোচনা করব যে সামনের লিখিত প্রস্তুতিটা কিভাবে নেওয়া যায়, ঠিক আছে? ওই বিষয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আলোচনাটা আজকে হবে। তো আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, একটু সময় দিবেন। আর আপনাদের কমেন্টসগুলো যেন চেক করতে পারি এর জন্য একটু ব্যবস্থা নিয়ে নিচ্ছি আর কি। হ্যাঁ, প্লিজ একটু সময় দেবেন। জি। হ্যাঁ, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা এই বিষয়ে একটু কথা বলবেন, একটু জানাবেন আমাকে আর কি। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিশ্চয়ই সবাই? আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার না? থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু করে নিচ্ছি। 1-2 মিনিট একটু সময় নেব। হ্যাঁ, আমাদের লিখিত প্রস্তুতির ক্ষেত্রে আসলে যে জায়গাগুলো একটু খেয়াল করা উচিত ওই বিষয়ে কিছু আইডিয়া আর কি আপনাদের সাথে শেয়ার করব। কেমন? হ্যাঁ, সব কিছু ক্লিয়ার থাকলে বোঝা গেলে আমরা আর 1 মিনিটের মধ্যেই আমাদের আজকের যে কাঙ্ক্ষিত আলোচনা সেটা আমরা শুরু করে দেব। জি, আমি একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আসুন তাহলে আজকে আমরা আস্তে আস্তে একটু সামনে আগাই। কেমন? ভালো শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আরেকবার একটু ক্লিয়ার করবেন যে কথা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। মানে ভয়েসটা একটু লো করে দিয়েছিলাম, একটু আস্তে আস্তে কথা বলছিলাম। এখন ঠিকঠাক মতো একটু কথা বোঝা যাচ্ছে কিনা প্লিজ জানাবেন। হ্যাঁ, তানভীর হাসান, জি স্যার, সব ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমরা আসলে মূলত কথা বলবো হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি অংশ নিয়ে। 46তম বিসিএস এর লিখিত প্রস্তুতির বিষয়ে আমরা কিছু আইডিয়া শেয়ার করব যে এই সাবজেক্টের পড়াগুলো কিভাবে গোছানো যায়, বিগত প্রশ্নের একটা সংক্ষিপ্ত অ্যানালাইসিস, আর হচ্ছে যে প্রশ্নের প্যাটার্নটা কেমন বা কী ধরনের কোশ্চেন হচ্ছে, আগের প্যাটার্নটাই আছে নাকি একটু চেঞ্জ হয়েছে, এবং পড়াটা কিভাবে গোছানো যায়, কোন বই ফলো করতে পারি, এই দিক থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা এই জায়গা থেকে আসলে করব। ঠিক আছে? তো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা আজকের আলোচনাটা যদি শুরু করতে চাই তাহলে প্রথমে আর কি আমরা দুই একটা সেকশনে আসলে ভাগ করেছি। যে প্রথম সেকশনে হচ্ছে যে আমরা সিলেবাসটা নিয়ে কথা বলবো, দ্বিতীয় সেকশনে কোশ্চেন অ্যানালাইসিসের বিষয়টার কথা বলবো যে কী কী ধরনের টপিক আসলে মূলত এখানে আছে, আর এরপরে কিছু প্রশ্ন, হ্যাঁ, লিখিত প্রস্তুতির ক্ষেত্রে
গত 2-3 দিনে আমাকে এর আগে প্রিলি পরীক্ষার আগে যারা প্রস্তুতি নিচ্ছিলেন, হ্যাঁ, 45তমর ক্ষেত্রে আমি দেখেছি কিছু প্রশ্ন অনেকেই করেছিলেন। আর হচ্ছে এই কয়েকদিন আগে বলতে গেলে গতকাল এবং তার আগের দিন আমরা দেখেছি যে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নগুলোর ব্যাপারে আমরা কিছু কথা বলবো এই জায়গায়। তাহলে একটু খেয়াল করে দেখবেন, আমরা বিজ্ঞান ও প্রযুক্তি অংশের দিকে যদি তাকাই, আমাদের সব মিলিয়ে মার্কস হচ্ছে এখানে 100 মার্কস। এই বিষয়টা আমরা মোটামুটিভাবে জানি 100 মার্কস আমাদের, ঠিক আছে। এবং এক্ষেত্রে আমাদের জন্য সময় যে বরাদ্দ, সেই সময়টা বরাদ্দ হচ্ছে 3 ঘন্টা সময় বরাদ্দ। আমরা আসলে অনেক সময় মোটিভেশন নেই, কিন্তু আসলে পরিশ্রমটা ওইভাবে আসলে অনেকেই করতে চাই না, ঠিক আছে। আমি সবার কথা বলছি না, বাট অনেকের ক্ষেত্রে যে একটা প্রবণতা তৈরি হয়। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, দেখবেন অনেক মোটিভেশনাল কথা, মুভি, হ্যাঁ, স্পিচ আমরা যখন দেখি, তখন ওই সাময়িক সময়ের জন্য আমরা ইন্সপায়ার হই। ওই সাময়িক সময়ের জন্য ইন্সপায়ারেশনটা নিয়ে আমরা যখন কাজ করা শুরু করি, আমাদের মাঝে রেগুলারিটি থাকে না। আমরা কিছুদিন আগে বলিউডের একটা মুভি 12 ফেল, যে মুভিটা আসলে হয়েছিল, সেখান থেকে আমরা অনেক ধরনের ইন্সপায়ারেশন নিয়ে ফেলেছি, ঠিক না? তো সেই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি যে মনোজ নামে যিনি ছিলেন, আসলে তিনি আসলে আপনার কোন জায়গাটায় বারবার ব্যর্থ হচ্ছিলেন, তার পারিপার্শ্বিক অবস্থা, তার সাপোর্ট, হ্যাঁ, এইসব বিষয়কে উতরিয়ে রেখে আমি যদি এই কথাটা বলি, অনেকেই হয়তো নোটিস করেছেন, সেটা হচ্ছে আপনি দেখবেন যে ও প্রিলি কোয়ালিফাই করতেছিল না। যখন প্রিলি কোয়ালিফাই করলো, রিটেনে গিয়ে ওইভাবে কোয়ালিফাই করতে পারলো না। একটা এসে যেটা এসেছিল সেটা আসলে ও ভালোভাবে খেয়াল করেনি দেখে, হ্যাঁ, ট্যুরিজম আর হচ্ছে টেরোরিস্ট, হ্যাঁ, এই দুইটা জায়গায় যখন আসলে আপনার ও খেয়াল করতে পারেনি, সেখানে কিন্তু আসলে ও ভুল অ্যান্সার করে অনেক লেখা লিখে ফেলেছিল। তো ভুলের যে বিষয়টা সেটা এই জায়গায়ও না, সে যখন আসলে একটা পরামর্শের জন্য, হ্যাঁ, একজন আইপিএস অফিসারের কাছে যখন গেল, তার সিনিয়র যদি আমরা বলি ব্যাচের, তো তার কাছে গিয়ে যখন শেষবারের মতো যখন লাস্ট অ্যাটেম্প্ট তার ছিল, তার কাছে গিয়ে যখন সে অস্থির হয়ে একটা পরামর্শ চাচ্ছিল, সেই পরামর্শের দিকটার দিকে যদি একটু তাকাই, সে তাকে দেখে হঠাৎ করে দেখেই কিন্তু ওই আইপিএস অফিসার তাকে দেখে একটু ইতস্তত বোধ করছিল যে এই সময় সে চলে এসেছে, যখন পরামর্শ চেয়েছে এবং তার মধ্যে সিরিয়াসনেস দেখেছে, তার ফলটা কোন জায়গায় সেটা কিন্তু ধরিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে তার যে নামটা, ঠিক আছে, তার যে নামটা, সেই নামটা সে একটা সময় ধরে লিখতে বলেছিল বেশ অনেকবার, যে কতক্ষণ কয়বার সে তার নামটা লিখতে পারে। তো যখন সে লিখতে গেল, কিছুক্ষণ পর কিন্তু সে দেখলো যে সে আসলে কাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে আসতে পারেনি। তার জানা জিনিস, তার নাম, সে অতবার সে কিন্তু লিখতে পারেনি। আপনি একটা জিনিস খেয়াল করেন, পরবর্তীতে কিন্তু এই বিষয়টাই উঠে এসেছিল যে রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমাদের যে মার্কসের বিরুদ্ধে যে বিপরীতে যে সময়টা বরাদ্দ, এই সময়ের মধ্যে টোটাল জিনিসগুলো, এতগুলো বিষয় মাথায় রেখে একটানা পরপর আমরা পরীক্ষা দিয়ে এতগুলো বিষয় মাথায় রেখে পুরোটা অ্যান্সার করে আসতে পারবো কিনা, এর জন্য লেখার স্পিডটা কেমন থাকবে, ওইখানে তো ভাবার সময় নেই, শুধু লিখতে থাকতে হবে, শুধু লিখতে হবে, ভাবার সময় কিন্তু সেই জায়গাটার মধ্যে নেই। এটাই ছিল মূল বিষয়। রিটেনের ক্ষেত্রে আমাদের লেখার অভ্যাসটা ওই রকমভাবে আছে কিনা, সময়ের সাথে আমরা তাল মিলিয়ে লিখতে পারবো কিনা, এবং আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা, পড়া যে অনেক বেশি, কয়েক গুণ পরিমাণ বেশি, সেই পড়াটা আমাদের কমপ্লিট আছে কিনা, সেই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাটার মধ্যে যদি আমি আপনাদেরকে একটু খেয়াল একটু দেখাই যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের টোটাল যে সিলেবাসটা, জেনারেল সায়েন্স এবং টেকনোলজির যে অংশটা, ঠিক আছে, ক্লাসটি শেয়ার করবেন দয়া করে। আচ্ছা, যাই হোক, এই জায়গাটার মধ্যে যদি একটু খেয়াল করি, আমাদের টোটাল তিনটা অংশ আছে। এবং ভয় এবং ভীতির একটা কারণ থাকে, যে জায়গায় মার্কস একটু কম কিন্তু দেখা যায় তুলনামূলকভাবে পড়াটা অনেক বেশি, সেই জায়গাটায় ভয়ের বেশি কারণ থাকে। কিন্তু ওই জায়গাটা কীভাবে স্কিপ করবেন বা কীভাবে একটু এড়িয়ে যাওয়া যেতে পারে, সেই বিষয়টা আজকে আমি একটু বলে দিব। তো তিনটা অংশ, একটা হচ্ছে জেনারেল সায়েন্স, ঠিক আছে, পার্ট এ, পার্ট বিতে হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আর 3 নম্বর যে অংশটা, ওই যে ভয় এবং ভীতির কারণের যে বিষয়টা বললাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনোলজি। আমরা এই তিনটা অংশের মধ্যে যদি দেখি, জেনারেল সায়েন্স যে অংশটা, সেখানে টোটাল মার্কস হচ্ছে 60 মার্কস, আর কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পার্ট বি, সেখানে হচ্ছে 25, আর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যে টেকনোলজি যে অংশটা, সেখানে হচ্ছে 15। বা টপিক অনেক,
অনেক পড়া পড়তে হবে, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকেন আর ওইভাবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যদি ওইভাবে প্রিলিতে কিছুটা বেসিক অর্জন করতে না পারেন, তাহলে এই জায়গাটা এসে কিন্তু মানে অনেক বেশি এফোর্ট দিতে হয়। কিন্তু এই জায়গাটাও আপনি চাইলে একটু স্কিপ করে, ঠিক আছে, কিছু জায়গাকে একটু গুরুত্ব দিয়ে আপনি এই জায়গাটাও উতরে যেতে পারেন। তো আমি আগে এই জায়গাটা একটু বলে নেই, ঠিক আছে, এই জায়গাটা একটু বলে নেই। সেটা হচ্ছে এই যে তিনটা অংশ, এই তিনটা ওভারঅল অংশের মধ্যে যদি আমরা একটু দেখি কোশ্চেন প্যাটার্নের ধরন যদি দেখি, তাহলে এই যে তিনটা সেকশন থেকে অন এন এভারেজ আমরা দেখি যে আমি লাস্ট তিনটা বিসিএস এর প্রশ্নের ধরন যদি আমি আপনাদেরকে বলি, 45 লাস্ট যেটা হয়ে গেল, 44 আর হচ্ছে 43। 45-এ আমরা প্রশ্নের যে ধরনের ব্যাপারে আমি বলবো যে অন্য সবগুলো বিসিএস এর তুলনায় একটু আলাদা হয়েছে। কোন কোন জায়গায় আলাদা হয়েছে সেই জায়গাটা একটু বলি। প্রথমবারের মতো আমরা দেখেছি এখানে কোনো ধরনের অপশন দেওয়া হয়নি, যা প্রশ্ন ছিল সবগুলোরই অ্যান্সার করতে হয়েছে। খেয়াল করেন, এর আগের বিসিএসগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আমাদের অপশন ছিল, যেমন পার্ট এতে আপনার 9টা বা 10টা কোশ্চেন হইতো, সেখান থেকে 8টা অ্যান্সার করতে হইতো এবং প্রতিটা প্রশ্নের মার্কস ছিল 7.5। আমরা মনে করি, আমরা যদি দেখি যে বিগত প্রশ্নগুলো, সেখানে কিন্তু একটা একক প্রশ্ন না, হ্যাঁ, একটা একক প্রশ্ন না, সেখানে কিন্তু আপনার প্রায় 3টা পার্ট ছিল। একটা মিনিট একটু সময় নেব, হ্যাঁ। হ্যাঁ, একটু পরে। তো একটু খেয়াল করবেন যে বিষয়টা, যে একক একটা প্রশ্নে 7.5 মার্কস বিষয়টা কিন্তু এমন না। এখানে আমরা দেখি যে আসলে ক, খ, গ বা গ 4টা বা 3টা পার্ট কিন্তু থাকে। তার মানে একটা প্রশ্নে অ্যান্সার করে 7.5 পাচ্ছি বিষয়টা এমন না, এখানে বেশ কিছু বিভাজন থাকে, 1, 2.5, 1.5, ঠিক আছে, এরকম মার্কস বিভাজন থাকে, 3.5 এরকম আমরা দেখি। 3.5, 2.5 মার্কসের প্রশ্নগুলোর মধ্যেও কিন্তু কিছু লেজ লাগানো থাকে, ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, আসলে 45তম বিসিএস এর ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কোনো অপশন ছিল না, যা ছিল তাই অ্যান্সার করতে হয়েছে। টোটাল 100 মার্কসের কোশ্চেন করা হয়েছে, 100 মার্কস অ্যান্সার, আপনি যতটুকু পারেন ততটুকু অ্যান্সার করবেন। আর আমরা যদি 44-এর কথা বলি এবং 43-এর কথা বলি, 44-এ অপশন একটু বেশি ছিল। টোটাল আপনার 127.5 মার্কসের প্রশ্ন হয়েছিল। এই সেকশনে 8টা প্রশ্ন অ্যান্সার করতে হয়েছে, ওরা টোটাল প্রশ্ন দিয়েছিল 9টা। বি সেকশনের কথা যদি বলি, ওনারা আপনার হচ্ছে যে আমাদের 10টা প্রশ্ন অ্যান্সার করতে হতো। তো আমরা যদি একটু খেয়াল করি যে 44তম বিসিএসে সেখানে আপনার 5টা অ্যান্সার করতে হয়েছে, আপনার মার্কস ছিল 5 করে, এখানে 6টা বা 7টা কোশ্চেনের মতো যে কথা আমরা বলছি। বাট অন্য 43তম বিসিএস এর ক্ষেত্রে আমরা দেখেছি টোটাল 12টা কোশ্চেন ছিল আপনার হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অংশ থেকে, এবং প্রতিটার মার্কস ছিল 2.5 করে, এবং সেখানে আমাদের 10টা অ্যান্সার করতে হলো। তাহলে 10 × 2.5 25। আর আরেকটা ধরন আমরা দেখেছি 5 × 5 25, ঠিক আছে। আর আরেকটা বিষয় যে পার্ট সি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যে অংশটা, সেখানে নর্মালি অপশন সহ যদি হয় তাহলে 8টা প্রশ্ন আমরা দেখি, যদি মার্কস 2.5 করে হয় তাহলে সেখান থেকে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। আর আরেকটা ধরন আমরা দেখেছি সেটা হচ্ছে আপনার হচ্ছে এই জায়গার মধ্যে যে 5 মার্কস করে 4টা বা 5টা প্রশ্ন, সেখান থেকে 3টা অ্যান্সার করতে হচ্ছে। তাহলে 3 × 5 = 15 অথবা 6 × 2.5 15 মার্কস। এখন এই জায়গার মধ্যে যদি খেয়াল করি, ওভারঅল যে এই তিনটা পার্ট মিলে আমাদের প্রায় দেখা যায় কাছাকাছি 50টার মতো প্রশ্ন, ছোট বড় মিলিয়ে 50টার মতো প্রশ্ন আপনার প্রায় অ্যান্সার করতে হয়। আমি একটা রাউন্ড ফিগার ধরেছি, একটু কম বেশি হবে। এই যে 50টার মতো প্রশ্ন আমাদের যে অ্যান্সার করতে হবে, আমরা যদি প্রতি মার্কসের বিপরীতে যদি সময়টা একটু দেখি, যেহেতু 3 ঘন্টা সময় 180 মিনিট, সেখানে প্রতি মার্কসের বিপরীতে 1.8, প্রায় 2 মিনিটের কাছাকাছি যে সময়টা, হ্যাঁ 2 মিনিটের কাছাকাছি সময় আমরা প্রতি মার্কসের জন্য পাচ্ছি। তো সেই দিক থেকে এতগুলো প্রশ্ন একসাথে কমন পাওয়া, এর জন্য কি পড়াটা কম পড়তে হবে না বেশি পড়তে হবে? অবশ্যই বেশি পড়তে হবে, কয়েক গুণ পড়া বেশি হয়ে যাবে প্রিলির তুলনায়, সেটা তো আমরা জানি স্বাভাবিক, কারণ প্রিলির ধরনটা একরকম, রিটেনের ধরনটা আরেক রকম। তো এইখানে প্রথম কথা হচ্ছে এই প্রশ্নগুলো কমন পাওয়া এবং সেগুলো সবগুলো অ্যান্সার করে আসা, এটাই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কমন পাওয়া, সবগুলো প্রশ্ন অ্যান্সার করে আসা। তো আপনার টার্গেট যদি হয় 100, সেক্ষেত্রে প্রেশার বেশি থাকবে। কেন প্রেশার বেশি থাকবে আমি একটু বলি। কারণ পরীক্ষার হলে হঠাৎ করে ধরেন মানে 1টা বা 2টা কোশ্চেন বা যে 8টা বা 9টা সেট দিচ্ছে, ঠিক আছে, সেই দিক থেকে ধরেন এই পার্ট থেকে 1টা বা 2টা সেট আপনি কমন পেলেন না, আপনার টার্গেট ছিল 100, আপনি কোনোভাবে অ্যান্সার করতে পারছেন না, বা 2টা বা 3টা 9টা প্রশ্নের ধরনের মধ্যে ধরেন অপশন সহই দিয়েছে,
9টা প্রশ্নের মধ্যে যদিও এখানে বিভাজন আছে, ছোট ছোট অংশ আছে, সেটা আমি বাদ দিচ্ছি, ধরে নিলাম 9টা প্রশ্ন। সেই 9টা প্রশ্নের মধ্যে বা 10টা প্রশ্নই দিল, মনে করেন যে আপনাকে তো 8টা অ্যান্সার করতে হবে, সেখানে আপনি কমন পেলেন মনে করেন 6টা, তাহলে সেই সময় তো আপনার মাথা গরম হয়ে যাবে। আর পরীক্ষা হলে ওই সময় যদি মাথাটা গরম হয়ে যায়, তাহলে টোটাল অ্যান্সার করার যে ধরনটা আপনার মাঝে যে চেঞ্জটা আসবে, সেটা আসলে ওই টেম্পারটা ধরে রাখা যার ক্ষেত্রে হবে তা সেই বুঝতে পারবে আসলে এই সিচুয়েশনটা কেমন। এই ক্ষেত্রে আমি একটা সেফ একটা কথাবার্তা বলবো, যেটা হচ্ছে যেহেতু বিজ্ঞান একটু ভালোভাবে লিখলেই আমরা একটা মার্কস ক্যারি করতে পারি, ভালো একটা মার্কস অঙ্কের কাছাকাছি, যেমন অঙ্ক লিখলেই হলে যেমন মার্কস পাচ্ছি আমরা, ঠিক তেমনি বিজ্ঞানটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে যদি লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো মার্কস ক্যারি করা যায়। এক্ষেত্রে 100 টার্গেট না করে আমাদের যদি ধরেন 80-85 মার্কসের মতো আমরা একটা টার্গেট করি, তাহলে প্রেশারটা কম হবে, কমন যদি বেশি পেয়ে যাই এবং সময়ের মধ্যে যদি লিখে ফেলতে পারি, তাহলে একটু বেশি অ্যান্সার করে আসতে পারবো। আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার তুলনায় যদি ভালো হয়, তাহলে ও অটোমেটিক কিন্তু আপনার এটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আরও 2-একটা কথা যদি একটু বলি আর কি। হ্যাঁ, এখানে প্রথম ফ্যাক্টরটা হলো পড়া বেশি, কমন পাবো কিনা, ঠিক আছে, আর পুরো জিনিসটা অ্যান্সার করে আসা, সময়ের সাথে তাল মিলিয়ে লেখার একটা অভ্যাস সেটা আমাদের থাকবে কিনা। তো আমি এই জায়গাটার মধ্যে একটু যদি বলি, হ্যাঁ, যে বিগত প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন এবং ইলেকট্রিক্যাল, এখানে অনেকগুলো টপিক, তাই এককভাবে আলাদা করছি না। জেনারেল সায়েন্সের যে 60 মার্কস, সেখানে টোটাল 11টা টপিক আছে। এই 11টা টপিকের নাম আমরা যদি দেখি সিলেবাসের সিরিয়াল অনুযায়ী, পিএসসির যে সিলেবাসটা দিয়েছেন ওনারা, তো ওই সিলেবাসটা আমি সরাসরি এখানে তো টপিকের নামগুলো তুলে ধরেছি। আলো, শব্দ, 3 নম্বর আছে চুম্বকত্ব, অ্যাসিড, ক্ষার ও লবণ, পানি আমাদের সম্পদ, পলিমার, বায়ুমণ্ডল, খাদ্য ও পুষ্টি, জীব প্রযুক্তি বা জৈব প্রযুক্তি, আর রোগ ও স্বাস্থ্য পরিচর্যা। এই টোটাল যে টপিকটা, হ্যাঁ, আপনার হচ্ছে 11টা টপিক জেনারেল সায়েন্স অংশ থেকে। এই 11টা টপিকের অ্যানালাইসিসের যে বিষয়টা যদি বলি, আলো থেকে রেগুলারই প্রশ্ন হয়েছে, কম বেশি 1.5 থেকে 5 মার্কসেরও প্রশ্ন হয়েছে। আর সেই জায়গার মধ্যে শুধু 36-এ মিস হয়েছে, আপনার 36-এ একটা প্রশ্ন করেনি। আমরা বাকি সবগুলো বিসিএসে কম বেশি প্রশ্ন ছিল। আর এখানে 39 এবং 42 বিসিএসের কথা বলছি না, কারণ এটা তো বিশেষ বিসিএস হয়েছে, তো এটা বাদ। শব্দ থেকে আমরা যদি দেখি, শব্দ থেকে আপনার 4বার বিসিএসে লাস্ট 35 to 45-এর কথা যদি বলি, তাহলে 4টা বিসিএসে কোনো প্রশ্ন হয়নি, 4টা বিসিএসে একটা প্রশ্ন করা হয়নি। আচ্ছা, চুম্বকত্ব থেকে যদি বলি, ম্যাগনেটিজম যে অংশটা, সেই জায়গাটার মধ্যে যদি বলি, তাহলে 3টা বিসিএসে প্রশ্ন হয়নি, 43, 41, 35। আমরা এই জায়গাটার মধ্যে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে পরবর্তী যে টপিকটা অ্যাসিড, ক্ষার ও লবণ, এই জায়গায় রেগুলার প্রশ্ন হয়েছে, একবারও মিস যায়নি, 35 থেকে 45-এর মধ্যে, ঠিক আছে, একবারও আপনার মিস যায়নি। ঠিক আছে, আমরা যদি এই জায়গার কথাটা একটু খেয়াল করি। আচ্ছা, ঠিক আছে, এরপরে একটু খেয়াল করবেন পানির বিষয়টা যদি একটু বলি। হ্যাঁ, কথা, সাউন্ড সব কিছু কি ক্লিয়ার আছে? একটা মিনিট। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করবেন, শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এরপরে যদি আমাদের সম্পদ, হ্যাঁ, পানির পরবর্তী টপিকটা পানি 5 নম্বরে, এটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করবেন, এখানে 40তম বিসিএসে শুধু একটা প্রশ্ন হয়নি, বাকি সবগুলো বিসিএসের প্রশ্ন হয়েছে। আমাদের সম্পদ 45-এ হয়নি, বাকি সবগুলোতে হয়েছে। পলিমারে আমরা দেখেছি যে প্রথম এই যে 35, যখন সিলেবাসের একটা নির্দিষ্ট কাঠামো তৈরি করে দিল, সেই 35-এ আপনার পলিমার থেকে কোনো প্রশ্ন হয়নি। বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল থেকে রেগুলার কোনো না কোনো একটা প্রশ্ন এসেছে। খাদ্য ও পুষ্টি, এই খাদ্য ও পুষ্টিতে 44-এ কোনো প্রশ্ন হয়নি, বাকি সবগুলো বিসিএসে হয়েছিল। জীব প্রযুক্তির বিষয়টা যদি বলি, এই জীব প্রযুক্তিতে আপনার রেগুলার প্রশ্ন হয়েছে। আর রোগ ও স্বাস্থ্য পরিচর্যা 45-এ একটা প্রশ্নও দেয়নি, বাকি সবগুলো বিসিএসে আপনার কম বেশি প্রশ্ন হয়েছে। এখন এই দিক থেকে আসলে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে টপিকগুলো আছে আপনার টোটাল হচ্ছে 11টা যে টপিকের ধরন আমি বলছি, এই টপিকগুলোর প্রিপারেশন আমি কিভাবে নিব, কোথা থেকে গুছাবো, ঠিক আছে, কি ধরনের প্রশ্ন এখানে পড়তে পারি।
তো এখন যে বিষয়টা আমি শুধু এটা একটু তুলে ধরলাম এই কারণেই যে যাতে করে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে কোন জায়গা থেকে কেমন ধরনের প্রশ্ন হয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো যে 45কে আমি একটু আলাদাভাবে দেখছি কেন, হ্যাঁ 45 বিসিএসটাকে আমি একটু আলাদাভাবে কেন বলছি যে অন্য সকল বিসিএসের প্রশ্নের ধরনের তুলনায় এই জায়গাটায় একটু আলাদা করে রাখছি এই কারণেই, কারণ 45-এ প্রথম কথা হলো কোনো ধরনের অপশন ছিল না, হ্যাঁ এটা না হয় আমরা একটু আলাদাভাবে রাখলাম। অন্য বিসিএসগুলোতে আমরা দেখেছি কম বেশি প্রশ্ন মানে অপশন ছিল আমাদের, হ্যাঁ এক বা একাধিক অপশন ছিল। আর আরেকটা জায়গার মধ্যে যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে প্রশ্নগুলো যদি আপনারা খেয়াল করেন 45তম বিসিএসে, সেটা হচ্ছে 45-এর আগে বিসিএসগুলোতে যে কোনো একটা টপিক থেকে ধরেন আলো থেকে 7.5 মার্কসের প্রশ্ন করলো, সেই আলো থেকে ধরেন 2 বা 2.5 মার্কসের প্রশ্ন করলো, অন্য একটা টপিক আবার সাথে জুড়ে দিল, ঠিক আছে। তো আবার ধরেন অ্যাসিড ক্ষার লবণ দিল, তার সাথে পানি মনে করেন মিক্সড করে দিল, এরকম, ঠিক আছে। একটা টপিকের সাথে আরেকটা টপিকের প্রশ্নগুলো মিক্স করে একটা কোশ্চেনের সেট তৈরি করতেছে, ঠিক আছে, এরকম হয়েছে আগের বিসিএসগুলোতে। কিন্তু আপনি যদি 45তম বিসিএসের প্রশ্নগুলো যদি দেখেন এবং অ্যানালাইসিস করেন, দেখবেন আলো থেকে প্রশ্ন দিয়েছে 1 নাম্বার সেটে এবং পুরো 7.5 মার্কস আলো থেকেই করছে, এখানে আর মিক্সড করে নাই। মিক্সড করছে শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে 2 নম্বর যে প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে শব্দ আর চুম্বকত্ব, এই দুইটা মিলে শুধু এইবার একটা মিক্সড কোশ্চেন হয়েছে আমরা দেখেছি। বাট অ্যাসিড ক্ষার ও লবণ থেকে প্রশ্ন দিছে, পুরোটাই অ্যাসিড ক্ষার ও লবণ থেকে। পানি থেকে ধরেন প্রশ্ন দিছে 45-এ, এই পানি থেকে পুরোটা শুধু পানি নিয়েই প্রশ্ন দিয়েছে। বায়ুমণ্ডলের আলোচনা থেকে দিছে, বায়ুমণ্ডল থেকে মনে করেন পুরো সেটটা দিয়ে দিছে। তো আগের বিসিএসগুলোতে মিক্সড হয়েছে, 45তমতে আমরা দেখেছি যে আসলে কোনো একটা একক টপিক থেকে যখন প্রশ্ন করতেছে তখন ওই পুরো সেটটাই ওই টপিক থেকেই করতেছে, ঠিক আছে। এই দিক থেকে এটার ধরনটাকে আমরা একটু আলাদা করে রাখছি। এখন প্রশ্নের অনেকগুলো ধরন সম্পর্কে তো আমরা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পাবোই, ঠিক আছে। তো সেখানে এই কয়েকটা ভ্যারিয়েশনের কথা আমি বলছি যে মিক্সড হতে পারে, কোনো একটা একক টপিক থেকে ফুল একটা সেট হতে পারে, হ্যাঁ ঠিক আছে, নাও হতে পারে। তো এখন এই হচ্ছে আমাদের বিষয়। আরেকটা বিষয় যে পরীক্ষার প্রশ্নের ধরনের মধ্যে আপনার অপশন থাকতে পারে, অপশন নাও থাকতে পারে, অপশন থাকতে পারে, অপশন নাও থাকতে পারে। আর এই জায়গাটা বললাম একক একটা টপিক থেকে পুরো ফুল সেট হতে পারে আর নয় মিক্সড হতে পারে। তো একটা বিষয় এখান থেকে আমরা একটু শিওর হতে পারি, সেটা হচ্ছে যে যখন প্রশ্ন করতেছে তখন লেজ লাগানো প্রশ্ন হচ্ছে, একাধিক সেট থাকতেছে, মানে হচ্ছে এ বি সি অথবা ক খ গ এরকম পার্ট থাকতেছে আর কি। তো এই কারণে বলছিলাম যে আসলে অনেকগুলো প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হয় এই কম সময়ের মধ্যে, এবং বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবগুলো প্রশ্ন অ্যান্সার করে আসা। তো এই যে জেনারেল সায়েন্সের কথাটা যদি মানে এই জায়গায় একটু উল্লেখ করলাম, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে তো প্রতিবারই 25 মার্কসের কোশ্চেন হচ্ছে, এবং কিছু টপিক থেকে রেগুলার হচ্ছে, কিছু টপিক থেকে হচ্ছে না ওইভাবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই জায়গায় সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। এই নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের এই ইলেকট্রনিক্স যে অংশটা, এটা আপনাদেরকে ভাবায়। তো এটাকে আমি একটু আপনাদেরকে উৎরে যাওয়ার জন্য এরকম একটা বিষয় আমি যদি একটু খেয়াল করবেন, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যে অংশটা, সেই জায়গায় যে 15 মার্কসের কোশ্চেন, এবং কোশ্চেনের ধরন হতে পারে প্রতিটা প্রশ্নের মান আমরা দেখেছি 5 করে হয়েছে, আবার 2.5 করে হয়েছে। তো সেই জায়গায় একটু খেয়াল করবেন, ইলেকট্রিক্যাল থেকে যদি 4টা কোশ্চেন করে, ইলেকট্রনিক্স থেকে 4টা, টোটাল 8টা, 2.5 করে যদি হয়। আর ওই দিক থেকে ধরেন যদি মনে করেন ইলেকট্রিক্যাল থেকে 3টা করেছে, ইলেকট্রনিক্স থেকে 5টা, মানে প্রশ্নের ধরনটা একটু বেশি ইলেকট্রনিক্স থেকে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ওই দিক থেকে যদি মনে করেন আমরা এই দুইটা পার্টের মধ্যে ইলেকট্রিক্যাল পার্টটাকে আমরা একটু ভালোভাবে পড়ি, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য বলতেছি, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা তারাও এটাতে করতে পারেন যদি অনেক দিন ধরে ইন্টারমিডিয়েট যদি আপনাদের নন সায়েন্স হয়ে থাকে। তো ইলেকট্রিক্যাল যে পার্টটা, এই পার্টটা তুলনামূলকভাবে সহজ আপনাদের জন্য, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তুলনামূলক একটু সহজ হবে। পড়া আসলে বুঝে পড়তে পারলে সবই সহজ, বাট মানে ওই প্রেক্ষাপট অনুযায়ী একটু বলছি আর কি, কঠিন আর সহজের বিষয়টা। তো এখন এই ইলেকট্রিক্যাল পার্টটাকে যদি আপনারা জোর দেন, এখান থেকে যদি মনে করেন যে কোনোভাবে সামহাও 4টা প্রশ্ন করে ফেলে 2.5 মার্কসের করে যদি হয়, তাহলে 6টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। প্রিভিয়াস কোশ্চেন ইলেকট্রনিক্স থেকে পড়ে গেলে ওইখান থেকে বাকি 2টাও কমন পাবেন, বা ওইটাও যদি বাদ দিই 2.5 করে হলে আপনার টোটাল 5 মার্কস বাদ যাচ্ছে, আপনি তো 95 অ্যান্সার করে আসতে পারতেছেন। বা ধরেন এটা ধরে নিলাম যে 3টা কোশ্চেন ইলেকট্রিক্যাল থেকে করলো, 5টা কোশ্চেন করলো, আপনি ইলেকট্রনিক্স পারেনই না, 3টায় অ্যান্সার করতে পারলেও তো আপনি এই জায়গা থেকে আপনি 2.5 করে হলেও আপনি 7.5-এর মতো পেয়ে যাচ্ছেন,
ঠিক না? 15-এর মধ্যে অর্ধেক মার্কস কিন্তু আপনি এই জায়গার মধ্যে আপনি ক্যারি করতে পারছেন। তো এখন আমার কথাটা হলো যে ইলেকট্রনিক্স স্কিপ করলে আপনাকে হয়তো 5 মার্কস বা 7-8 মার্কস, ঠিক আছে, আপনি 92 বা 95 এরকম অ্যান্সার করতে পারছেন। আপনি ধরেন 92 অ্যান্সার করলেন, সেই 92 যদি ভালোভাবে অ্যান্সার করতে পারেন, আমি তো 80+ কথা বলেছিলাম, সেটা যদি ভালোভাবে অ্যান্সার করতে পারেন আপনি অবশ্যই একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। 75-এর মতো এরকম একটা মার্কস আপনার চলে আসবে 92 যদি অ্যান্সার করতে পারেন, এবং লেখার ধরনটা যদি ভালো হয়। কারণ লেখাটা শেষের দিকে আসলে লেখাটা আমাদের লেখা দেখে অনেক সময় আমরাই চিনতে পারি না আসলে। তো এখন বিজ্ঞানের ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, যেমন কিছু কমন প্রশ্ন, কমন যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে এখন একটু কথা বলবো। তো আমি আগে একটু বলে দেই যে আপনারা এই টপিকগুলো কোন জায়গা থেকে পড়তে পারেন। অনেকেই বলেন যে আসলে কোন বইটা ফলো করব, কোন জায়গা থেকে পড়ব, বাজারে কোন বইটা বেস্ট। দেখেন, আপনারা সবাই জানেন এককভাবে একটা বই আপনাকে ফুল সাপোর্ট দিতে পারবে না, ঠিক আছে? কারণ বইয়ে একজন লেখক বা একজন রাইটার যেভাবে লিখছেন আর একজন মেন্টর আপনাকে যেভাবে পড়াবেন, দুইটার ধরন কিন্তু আলাদা, ঠিক না? দুইটার ধরন আলাদা। তো বইয়ের মতো করেই লেখা হয়, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি আরেকটু ভালোভাবে খেয়াল করেন, সেটা হচ্ছে যে সরাসরি 6টা টপিক, সরাসরি 6টা টপিক আপনার 9-10-এর যে সাধারণ বিজ্ঞান বইটা ছিল না, এখন তো নতুন কারিকুলাম চলে এসেছে যদিও, জাস্ট এটার আগেরটা। তো এই যে 9-10-এর যে সাধারণ বিজ্ঞান যে বইটা আছে, একদম আরও আগের ওল্ড কারিকুলাম সেটার কথা বলছি না, হ্যাঁ, জাস্ট এই নতুন কারিকুলাম, এই যে নতুন অ্যাড হলো এই বছর থেকে, এটার আগেরটা কথা বলছি। তো ওই জায়গাটা যদি একটু খেয়াল করেন, সাধারণ বিজ্ঞান বইটা যদি হাতে নেন, সিলেবাস থেকে যদি একটু নেন, তাহলে দেখবেন একদম হুবহু 6টা টপিক মিল। কোন 6টা টপিক? অ্যাসিড, ক্ষার ও লবণের যে চ্যাপ্টারটা আছে, পানি, আমাদের সম্পদ, পলিমার, খাদ্য পুষ্টি, জীব প্রযুক্তি, এই যে 6টা টপিক, হ্যাঁ, এই যে 6টা টপিক, অ্যাসিড, ক্ষার ও লবণ, পানি, আমাদের সম্পদ, পলিমার, খাদ্য পুষ্টি, জীব প্রযুক্তি, 9-10-এর সাধারণ বিজ্ঞান যে বইটা আছে, এই বইটা থেকে আপনারা মোটামুটি ভালো সাপোর্ট পেয়ে যাবেন। মানে যতটুকু আছে সিলেবাসে আপনার এটা কাভার করবে, হ্যাঁ, দু একটা জিনিস হয়তো কাভার নাও হতে পারে, বাট প্রায় ম্যাক্সিমাম জিনিস আপনি খুঁজে পাবেন ওই জায়গাটার মধ্যে। আচ্ছা, এখন যে বিষয়টা, ঠিক আছে, আরেকটা জায়গার কথা বলি একটু, রোগ স্বাস্থ্য পরিচর্যার বিষয়টা যদি বলি, এখানে 3টা অংশ থাকে। একটা হচ্ছে ব্লাড, হার্ট, এইসব নিয়ে আলোচনা, ঠিক আছে, আর হচ্ছে বিভিন্ন ধরনের যে রোগ, এই রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, এইসব নিয়ে আলোচনা। আর একটা হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, রোগ নির্ণয়কারী যন্ত্রপাতি। তো এই যে এই রোগ ও স্বাস্থ্য পরিচর্যা, এই টপিকটার মধ্যে এই যে 3টা সেকশন, এই 3টা সেকশনের মধ্যে আপনারা রক্ত ও যন্ত্রপাতি রোগ নির্ণয়, ঠিক আছে, যন্ত্রপাতি রোগ নির্ণয়ের বিষয়গুলো কেমন, ওই যে আপনার ইসিজি, সিটি স্ক্যান, হ্যাঁ, এমআরআই, এগুলোর কথা, ঠিক আছে, এইসব জিনিসের কথা বলছি, ঠিক আছে, অ্যান্ডোস্কোপি, ঠিক আছে, কোলোনোস্কোপি, ঠিক আছে, তো এই যে এনজিওগ্রাম, তো এইরকম যে বিভিন্ন ধরনের পরীক্ষা, টেস্ট বা শনাক্তকরণের যে বিষয়গুলো, এটা আপনারা পেয়ে যাবেন সাধারণ বিজ্ঞান বইয়ের 14 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। আর রক্ত সম্পর্কিত বা হৃৎপিণ্ড সম্পর্কিত আলোচনা, এটা 3 নম্বর অধ্যায় পেয়ে যাবেন সাধারণ বিজ্ঞান বইয়ের। হৃদযন্ত্রের যত কথা, আমি অনেক সময় এই চ্যাপ্টারটাকে বলি হৃদয়ের যত কথা আর কি। তো এই জায়গাটায় যদি আপনারা একটু খেয়াল করেন যে 9-10-এর একদম হুবহু আপনারা 6টা পাচ্ছেন। আর 11 নম্বর যে টপিকটা রোগ ও স্বাস্থ্য পরিচর্যা, তার রোগ মানে রক্ত এবং হৃৎপিণ্ড সম্পর্কিত আলোচনা বা রক্ত সঞ্চালন সম্পর্কিত আলোচনা এবং যন্ত্রপাতি রোগ নির্ণয় সম্পর্কিত আলোচনা, এটা আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে 6টা আর 2টা, টোটাল 8টা চ্যাপ্টার 9-10-এর বই থেকে কিন্তু সাপোর্ট পাচ্ছেন। এখানে টোটাল হচ্ছে 7টা টপিকের ক্ষেত্রে। এটার রোগ ও স্বাস্থ্য পরিচর্যা, এখানে বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আলোচনা, হেপাটাইটিস, ডায়াবেটিস, ক্যান্সার, ঠিক আছে, এই সব সম্পর্কিত আলোচনা বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে আছে। ওইগুলো একটু কালেক্ট করে নিতে হবে যদি টেক্সট বই ভিত্তিক পড়াশোনাটা করতে চান। আর 35তম BCS এর আগে আসলে বিজ্ঞানের সিলেবাস বলতেই ছিল আলো, শব্দ, চুম্বকত্ব আর এই বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে আলোচনা আসলে, ঠিক আছে। আর 35 থেকে যখন সিলেবাসটা আসলে নির্দিষ্ট করে দিল, তখন কাঠামোটা এইরকম হয়ে গেল, আরও বেশ কিছু টপিক যোগ হয়েছে এই জায়গাটার মধ্যে। এখন এই জায়গাটার মধ্যে যে এই আলো সম্পর্কিত আলোচনা, আপনারা ওল্ড কারিকুলামের যে ফিজিক্স বইটা আছে, সেখানে আলো সম্পর্কিত আপনার আলোচনা আছে। আমি বলবো যে লাস্ট 2010
লাস্ট 2010 ওই বইটা আপনারা নিতে পারেন, সেটা হচ্ছে ফিজিক্সের, বা ইন্টারনেটে পিডিএফটাও পাবেন আপনারা। ফিজিক্সের আলো সম্পর্কিত 3টা অধ্যায় আছে, আলোর প্রকৃতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। ওই 3টা জিনিস যদি পড়েন তাহলে এই বিসিএস এর আলোর যে টপিকের যে সিলেবাসটা এটা আপনার কভার করবে। আর শব্দ সম্পর্কিত আলোচনা সেই জায়গার মধ্যে আছে, শব্দ তরঙ্গ সম্পর্কিত আলোচনা 7 নম্বর অধ্যায়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর চুম্বকত্ব সম্পর্কে যে আলোচনাটা এটা একদম শেষের দিকে আছে, একদম শেষের দিকে আছে, ঠিক আছে। তবে এই চুম্বকত্ব থেকে টর্ক, হ্যাঁ, মোমেন্টাম, এই মোমেন্টের যে বিষয়টা এটা ইন্টারমিডিয়েটের বই থেকে একটু সাপোর্ট নিতে হবে আর অথবা ইন্টারমিডিয়েটের বইটা যদি না দেখেন তাহলে হচ্ছে আপনার এই যে কোনো একটা বাজারের গাইড বই আপনারা যদি নিয়ে নেন সেখানে ওই 2টা জিনিস আপনারা পেয়ে যাবেন। ওইটা ব্যতীত 9-10-এর পদার্থবিজ্ঞান যে বইটা ওল্ড কারিকুলামের আলো, শব্দ, চুম্বকত্ব, এটা ওই জায়গা থেকে পড়বেন। আর সিলেবাসের মধ্যে বিভিন্ন ধরনের রোগের কথা যেটা বলা আছে, এই রোগের কারণ, লক্ষণ, প্রতিকারগুলো এটা আপনার বিভিন্ন জায়গা থেকে একটু কালেক্ট করে নিতে হবে। বাট ওভারঅল 2টা টেক্সট বই দিয়ে কিন্তু আপনার কভার হয়ে যাচ্ছে বিজ্ঞানের পুরো সেকশনটা, সাধারণ বিজ্ঞান বই 9-10-এর আর ফিজিক্স বইটা। হ্যাঁ, চাইলে এই সাধারণ বিজ্ঞানের যে টপিকগুলো আছে সেটা জীববিজ্ঞান, কেমিস্ট্রির মধ্যেও পাবেন আপনারা, কিন্তু ভাষাটা সহজ হবে সাধারণ বিজ্ঞান বইটা থেকে পড়লে। যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি প্রথমে বলবো সায়েন্সের রসায়ন, জীববিজ্ঞান বইটা না ধরে আপনারা ওই সাধারণ বিজ্ঞান বইটা থেকে পড়েন, ঠিক আছে। এই গেল বই থেকে যে আলোচনার যে বিষয়টা। গাইড বইটা আপনার লাগতে পারে কেন? বিগত প্রশ্নগুলো এবং একটা সাজানো গুছানো ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, বাট প্রশ্নের উত্তরগুলো বলবো আপনি আপনার বেসিক অনুযায়ী সাজান, এতে করে লেখার মান ভালো হবে। কিভাবে? কারণ এই জায়গায় অবশ্য কয়েকটা প্রশ্নের মধ্যে একটা জিনিস নিয়ে আলোচনা করতাম, ঠিক আছে, সেটা হচ্ছে এই যে শব্দ বা ওয়ার্ডের ব্যবহার, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যে ঝামেলা তৈরি করতে পারে, সেই ঝামেলার বিষয়টা এখন আমি আপনাদেরকে একটু বলছি। কারণ সরাসরি একদম গাইড বই হুবহু মনে করেন পড়ে ফেললে তো আর ওইভাবে হবে না, কারণ কিছু জায়গায় আপনার ঝামেলা হবে। অনেক সময় প্রিন্টিং মিস্টেকের কারণে ভুল হতে পারে, অনেক সময় এমনিই ভুল হতে পারে, ঠিক আছে, অনাকাঙ্ক্ষিত ভুল হতে পারে। মানে একজন শিক্ষক তো আর ইচ্ছা করে ভুল করতে চান না, বিভিন্ন কারণ থাকতে পারে। তো এখন এই যে অ্যানালাইসিসটা বললাম যে কোন বইটা পড়বেন, কোন জায়গা থেকে পড়বেন, বিজ্ঞানের এই যে ধরনের যে বিষয়টা, ঠিক আছে, এটা আমি আপনাদেরকে একটু বলে দিলাম। এবার আমি ওই জিনিসটা বলতেছি যে গাইড বই থেকে আসলে শুধু আইডিয়াটা নিতে বলেছি, সাজাবেন আপনি নিজে আপনার কনসেপ্ট ক্লিয়ার করে। এটা কেন বলছি, এটা বলার পেছনে একটা কারণ আছে, ঠিক আছে। আমি তাহলে এটা একটু মুছে দিচ্ছি, কারো যদি স্ক্রিনশট প্রয়োজন হয় আমি শুধু এই অংশটুকু একটু মুছে দিব, প্লিজ একটু জানাবেন। আচ্ছা, আমার হচ্ছে আপনার, হ্যাঁ ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। জি, একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এই জায়গার মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন একটা বিষয়, এই জায়গার মধ্যে একটু দেখবেন, ঠিক আছে, একটু মুছে দিলাম, একটু স্পেস দরকার ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করবেন। যেমন ধরেন একটা নর্মাল কথা যদি বলি, হ্যাঁ, আমরা দুইটা শব্দ যেমন ধরেন মানে দুইটা তরঙ্গ সম্পর্কে যদি কথা বলি, একটা তরঙ্গের ধরন হচ্ছে, যেমন ধরেন রেডিও ওয়েভের কথা, হ্যাঁ, রেডিও ওয়েভের কথা যদি বলি, আরেকটা যদি ধরেন মাইক্রোওয়েভের কথা বলি, ঠিক আছে। এই দুইটা ধরন সম্পর্কে আমাদের প্রায় সময় কনফিউশন থাকে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, দুইটা কি একই জিনিস না আলাদা জিনিস। এবং এই দুইটা ছোট্ট একটা সংজ্ঞার বিষয় যদি আমি একটু বলি, যেমন ধরেন 1 এবং 2 দুইটা ধরন সম্পর্কে যদি আমি একটু বলি, যেমন ধরেন বললাম যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, যে আচ্ছা একটু বড় করে লিখি যাতে করে একটু সুবিধা হয়, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের,
বোর্ডে আসলে পুরো জিনিস তো একসাথে নিয়ে আসা যায় না, তাই একটু ছোট করে লেখা হয়েছিল এই কারণেই, যাতে করে ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি। আচ্ছা, তো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভ অপেক্ষা কম তাকে সংক্ষেপে লিখলাম মাইক্রোওয়েভ বলে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, যেমন আমি বললাম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভের মধ্যে সবচেয়ে কম তাকে মাইক্রোওয়েভ বলে। দেখেন যে কথাটা বলেছি, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভ অপেক্ষা কম, আর একটা হচ্ছে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভের মধ্যে সবচেয়ে কম। তো অপেক্ষা কম আর মধ্যে সবচেয়ে কম, এই দুটা বিষয়ের যদি পার্থক্যের কথা বলি, এখানে কি পার্থক্য আছে নাকি নাই? স্বাভাবিকভাবেই কিন্তু আপনারা বলবেন যে অপেক্ষা কম, রেডিও ওয়েভ অপেক্ষা কম আর রেডিও ওয়েভের মধ্যে সবচেয়ে কম, এই দুইটা জিনিসের মাঝে পার্থক্য আছে। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, রেডিও ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ, এটা আমরা যদি একটা জিনিসই করি, সেটা হচ্ছে 10⁻³ থেকে 10⁵ মিটার এককে যদি বলি। আর মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য 10⁻³ থেকে 10⁻⁻1। আপনি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখছেন, সেটা হচ্ছে যে 10⁻³ থেকে 10⁵ আর 10⁻³ থেকে 10⁻1, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা তো ছোট, আর এই পরিধিটা কার মধ্যে আছে? এই রেঞ্জের মধ্যে আছে না? তাহলে আপনি যদি বলেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভ অপেক্ষা কম, তার মানে এই মানের মধ্যে হবে না, এই মানের থেকে কি হতে হবে? কম হতে হবে। আর আমরা যেটা দেখতেছি মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা, সেটা আসলে কার মধ্যে আছে? রেডিও ওয়েভের মধ্যে আছে। রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যকে আসলে মূলত সীমাটাকে আমরা 4টা অংশে ভাগ করি, ঠিক আছে? 4টা অংশে ভাগ করি। একটা হচ্ছে মাইক্রোওয়েভ, একটা হচ্ছে শর্ট ওয়েভ, একটা হচ্ছে মিডিয়াম ওয়েভ, হ্যাঁ, MW দিয়ে আবার মাইক্রোওয়েভ, এইটা বোঝাচ্ছি না, এখানে মাইক্রোওয়েভ, এখানে শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, লং ওয়েভ। তাহলে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, মাইক্রোওয়েভটা আসলে এর পরিধির মধ্যে আছে, তাহলে আমাদের 1 নম্বরটা সঠিক হবে না 2 নম্বরটা সঠিক হবে? অপেক্ষা কম, এটা কিন্তু হচ্ছে না। আসলে কি রেডিও ওয়েভের মধ্যে সবচেয়ে কম, এই জিনিসটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এই যে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই জায়গায় মনে করেন যে আমাদের সুবিধা হয়। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, হ্যাঁ, এটা একটু মুছে দিচ্ছি, মানে এই যে ছোটোখাটো জায়গায় যে ভুল হয়, হ্যাঁ, আমি আপনাদের ওই যে কয়েকজনের প্রশ্ন আর 2-1টা জিনিস এক্সট্রা অ্যাড করে ওই জিনিসগুলো নিয়ে একটু কথা বলছি আর কি এখন, ঠিক আছে? তো এই জায়গাটার মধ্যে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, যদি এই জায়গায় আরেকটা কথা বলি, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন ধরেন বিযোজন, আর এটা হচ্ছে বিয়োজন। আর বিয়োজন, এই দুইটা জিনিস কি এক? বিযোজিত হওয়া, বিয়োজিত হওয়া। যেমন অম্ল ক্ষারকের সংজ্ঞাটা যখন আমরা বলি যে পদার্থ রাসায়নিকভাবে যে রাসায়নিক সত্তা আসলে বিয়োজিত হয়ে বা বিযোজিত হয়ে, এখন দুইটার জায়গায় যে কোনো একটা আমরা লিখে দিলেই হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে নর্মালি যদি বলি বিযোজনের কথা, সেটা হচ্ছে ধরেন কোনো একটা যৌগ, সেটা যখন ভাঙলে ধরেন ক্যালসিয়াম কার্বনেট, এটা হলো যে ক্যালসিয়াম অক্সাইড, বাট সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর ধরেন আমরা বললাম যে সোডিয়াম ক্লোরাইডের কথা, এটা ভেঙে মনে করেন যে হলো আপনার সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড। তো এখন একটা জিনিস খেয়াল করেন, ক্যাটায়ন অ্যানায়ন, উপরেরটায় কিন্তু একটা যৌগ ভেঙে
একাধিক মৌল বা যৌগে রূপান্তরিত হয়েছে, আর নিচে যৌগটা ভেঙে বা বিশ্লেষিত হয়ে আপনার আয়নে রূপান্তরিত হয়েছে। তো আমরা বলি যে যে সকল পদার্থ বা রাসায়নিক সত্তা আপনার ওই ভাঙার পরে আমরা বলি যে H+ আয়ন উৎপন্ন করে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, যদি কখনো কোনো একটা যৌগ বিশ্লেষিত হয়ে যখন আপনার আয়ন উৎপন্ন করছে, সেই জায়গাটার মধ্যে আমরা বলি বিয়োজিত হওয়া। আর যখন মৌল বা যৌগে বিভক্ত হচ্ছে তখন আমরা বলি বিযোজিত হওয়া। তা আমরা যদি বলি যে আসলে সাধারণত যে রাসায়নিক সত্তা বা পদার্থ বা উপাদান আপনার বিযোজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তো বিযোজিত হওয়া মানে তো আয়ন উৎপন্ন করে না, তাহলে এখানে বিযোজিত না বলে কি বলা উচিত? বিয়োজিত বলা উচিত। তাহলে এই যে শব্দের ব্যবহারের মাধ্যমে আপনার কিন্তু একটা ঝামেলা তৈরি হচ্ছে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে জিনিসটা সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। আপনার কিন্তু খুব বেশি কিছু পরিবর্তন করতে হবে না, জাস্ট দুই একটা জায়গায় হ্যাঁ কিছু জিনিসের কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি আমরা পরিবর্তন করতে পারি, সঠিকটা লিখতে পারি, আমাদের কিন্তু আমরা পুরো মার্কসটাই কিন্তু পাবো। কথাটা কি বোঝা গিয়েছে? আচ্ছা, তো এই জায়গার মধ্যে আসলে মানে এই কথাটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন একটা বিষয়। তো আমাদের এই কথাটা আমি আগেই বলে দিলাম, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, শব্দ বা ওয়ার্ডের ব্যবহারে যে বিষয়টা সচেতন হতে হবে, যে লিখলেই মার্কস পাবো এই জায়গায় কিছু ফ্যাক্টর থাকে যে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে লক্ষ্য রাখা উচিত। আচ্ছা, প্রশ্নের একটা থাকে যে ধারাবাহিকতাটা বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে? ধারাবাহিকতা, যেমন আমার তো এই সেট আছে, এরপর বি সেট, এরপর সি সেট। এই জায়গায় আমি বলবো যে আপনি আগে অবশ্যই আপনারা পরীক্ষার হলে প্রশ্নটা পাওয়ার পর প্রশ্নের ধারাবাহিকতা বা সিলেকশনের বিষয়ে কয়েকজন প্রশ্ন করেছিলেন, ওই বিষয়টা বলছি আর কি। তিনটা সেট আছে, তিনটা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগে আবার আলাদা আলাদা প্রশ্নের সেট আছে। ওই জায়গার মধ্যে যদি খেয়াল করেন, আপনি যদি এ সেট দিয়ে শুরু করতে চান, আপনার কাছে যদি মনে হয় এই সেটের যে প্রশ্নগুলো সেগুলো আপনার কাছে সহজ মনে হচ্ছে, আপনার কাছে কমন পড়েছে এবং আপনি ওগুলো ভালো পারেন, আপনি ওটা দিয়ে শুরু করেন। অথবা বি সেট কমন পড়েছে বা বি সেট ভালো পারতেছেন, ওইটা আগে শেষ করতেছেন, হ্যাঁ করেন। সি অথবা সি দিয়ে শুরু করতে পারেন। ধরেন কেউ যদি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের হয়, তার কাছে তো এটা কিছুই না, পানি ভাত, ঠিক না? কেউ যদি কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের হয়, তার কাছে তো এটা কিছুই না, সে দেখা মাত্র এগুলো ওইভাবে অ্যান্সার করতে পারবে একটু পড়া থাকলে। তো যে কোনো একটা সেট দিয়ে আপনি শুরু করেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা সেট দিয়ে শুরু করেন, কিন্তু যে সেটটা দিয়ে শুরু করবেন ওই সেটটা পুরো সবগুলো অ্যান্সার করে তারপর শেষ করবেন, তারপর অন্য সেটে যাবেন। তাহলে সেটের ক্ষেত্রে যদি বলি, এ সেট দিয়ে শুরু করলে, বা আপনি চাইলে বি সেট দিয়ে শুরু করতে পারেন, তারপর এতে আসতে পারেন, তারপর সি, যে কোনো সেট দিয়ে আপনি শুরু করতে পারেন, কিন্তু যে সেট দিয়ে শুরু করবেন সেই সেটে যতটা প্রশ্ন অ্যান্সার করতে বলেছে আপনি যতটা করতে পারছেন সবগুলো শেষ করে নেবেন, পরে গিয়ে অ্যান্সার করার দরকার নেই। এটা হলো একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি কোন একটা সেট দিয়ে শুরু করেছেন, সাপোজ আপনি এ সেট দিয়ে শুরু করেছেন, এই সেটে তো ধরেন 9টা প্রশ্ন সেট করলো অপশন সহ, 8টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, 1 থেকে 9টা প্রশ্ন টোটাল, আমি 8টা প্রশ্ন অ্যান্সার করবো, প্রত্যেকটার মান 7.5 করে। তো এখন প্রত্যেকটার মধ্যে তো পার্ট আছে, এ বি সি মনে করেন। এখন মনে করেন যে আপনি এখানে 1 থেকে 9টা যে প্রশ্ন করেছে এর মধ্যে সবচেয়ে ভালোটা দিয়েই তো শুরু করতে চাচ্ছেন। তো ধরেন না 5 নাম্বারটা বা 6 নাম্বার যে প্রশ্নটা বায়োটেকনোলজি থেকে আসলো, আপনার কাছে এটা ভালো লাগতেছে এই কারণেই, কারণ ওইখানে চিত্রভিত্তিক প্রশ্ন হয়েছে, আর চিত্র দিলে সেটা দেখতে ভালো লাগবে, তাহলে শুরুটা ভালো হবে। তো ধরেন ওই রকম আপনি করতে চাচ্ছেন, তা আপনি ধরেন 6 যখন শুরু করলেন, আপনি ধরেন দিলেন ক, খ, গ, 3টা অংশ। আপনি ধরেন ক ভালোভাবে পারতেছেন, গ পারতেছেন, খটা পারতেছেন না, খ আপনি পরে গিয়ে অ্যান্সার করবেন না, এটা করা যাবে না। ধারাবাহিকতাটা রক্ষা করতে হলে ক এর পর খ, খ এর পর গ। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আমি তো এটা পারতেছি না, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, বা আমি হয়তো পারবো না, তবে আমি বলবো যে একটা অপশন রাখা উচিত। এই কারণেই আপনি ধরেন ক, গ পারেন বা খটা হঠাৎ করে মনে পড়ছে না, পরীক্ষার হলে কিন্তু অনেক সময় প্রাথমিক অবস্থায় ওইভাবে যে প্রেশারটা থাকে, একটু পর যখন রিলিজ হয়ে যায় তখন মনে পড়তে পারে আপনার, বা কোনো জায়গা থেকে কোনোভাবে হোক আপনি এটা জেনে যেতে পারেন। তা আমি বলবো যে ক শেষ করার পর খ এর উত্তরটা কতটুকু হতে পারে ওইটার জন্য আপনি একটা জায়গা রাখতে পারেন, জায়গা রেখে তারপর গ শুরু করতে পারেন, তাহলে সিরিয়াল মেনটেনটা হলো। আপনি যদি নাও পারেন তাহলে শেষে গিয়ে আপনি এটা কেটে দিলেন, বা আপনি যদি মানে কাটতেও না পারেন, ওইটুকু অংশ যদি দাগ দিয়ে দিতে না পারেন যে ওইখানে আর কোনো লেখা নাই, স্যার নিজেই খাতা দেখার সময় কেটে দিবে। অথবা আপনারা ধরেন ক উত্তর লিখে ফেলছেন, গ লিখে ফেলছেন, পরে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে কয়ের একটু বাকি আছে, আরেকটু লেখা যেত, মানে শেষ হয়ে মনে হয় শেষ হয়নি,
তখন এই ফাঁকা স্পেসটা কাজে লাগাইতে পারবেন। সিরিয়ালও ব্রেক হলো না, মানে এইও করতে পারেন। প্রশ্নের ধারাবাহিকতা বলতে আপনি যেটা ভালো পারেন সেটা দিয়ে শুরু করবেন, যে সেট পারেন সেই সেট সম্পূর্ণ শেষ করবেন, যে প্রশ্নটা পারেন সেটা দিয়ে আগে শুরু করলেন, কিন্তু ওইখানে বিভাজন থাকলে ওই সিরিয়ালটা আপনার মেনটেন করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরের বিষয়টা একটু কথা বলি। হ্যাঁ, এই যে লেখার ক্ষেত্রে আমি বলবো যে একটা টেকনিক অ্যাপ্লাই করতে, সেটা হচ্ছে যে সেটের যে সেটটাই শুরু করছেন সেই সেটের প্রথম প্রশ্ন এমন একটা প্রশ্ন সিলেক্ট করেন যেটা আপনি খুব ভালো পারেন, ভালোভাবে সাজাতে পারবেন, চিত্র বা গ্রাফ চার্ট ভিত্তিক হবে, তথ্যবহুল হবে, ওই রকম একটা প্রশ্ন সিলেক্ট করেন। অনেক বেশি লিখতে হবে বিষয়টা এমন না, টু দ্য পয়েন্টেই লেখেন। হ্যাঁ, আর শেষ ওই সেটের শেষ যে প্রশ্নটা অ্যান্সার করবেন ওইটাও যেন একটা ভালো প্রশ্ন হয়। ঠিক আছে, এইটা একটু খাতা রাখতে পারেন, খেয়াল রাখতে পারেন আর কি। ঠিক আছে, তো প্রশ্নের ধারাবাহিকতা, সেটের শুরু এবং শেষের বিষয়টা এটা আমরা একটু মাথায় রাখবো। টেকনিক্যাল টার্ম নিয়ে অনেকে বলেন যে স্যার কিছু ইংরেজি শব্দ, সায়েন্সের কিছু শব্দ, এগুলো বাংলা করলে কেমন যেন লাগে, বা অনেক সময় মানে বোধগম্য হয়ে ওঠে না। যেমন নর্মাল যদি একটা বলি যে আপনার হচ্ছে মধুমেহ, মধুমেহ, তো মধুমেহ, বা ধরেন পক্ষাঘাত, হ্যাঁ পক্ষাঘাত, এই যে এরকম যে শব্দগুলো যদিও আমরা বাংলা করেছি, মধুমেহ যেটা আমরা বলছি যে ডায়াবেটিস, ঠিক আছে, পক্ষাঘাত ধরেন প্যারালাইসিস, ঠিক আছে। তা আমার কথা হলো যে এই জায়গাটার মধ্যে যদি আমরা একটু বলি যে আসলে এই যে প্যারালাইসিস বা ডায়াবেটিসের কথা, বাংলাটা ওইভাবে বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে আপনি ইংরেজি টার্ম ব্যবহার করতে যাচ্ছেন। হ্যাঁ, ইংরেজিতে লিখতে পারেন, অথবা ইংরেজিটাকে বাংলায় করে লিখতে পারেন। যেমন ধরেন প্যারালাইসিস আপনি এইভাবে লিখতে যাচ্ছেন, প্যারালাইসিস। তো টার্মটা এই ইংরেজি শব্দ সরাসরি, অথবা ওইটার যে বাংলা উচ্চারণটা যেটা আমরা বলছি আর কি প্যারালাইসিস, এই দুই ভাবের যে কোনো একভাবে লিখতে পারেন। অনেকে মনে করতে পারেন এইভাবে লিখলে মার্কস বেশি পাবো, এইভাবে লিখলে মার্কস কম পাবো, বা বাংলা ইংরেজির মিশ্রণ হয়ে যাচ্ছে। না, এই ক্ষেত্রে একটা সুবিধা আছে। ইংরেজির ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যে ইংরেজি টার্মগুলো আছে সেটা সরাসরি ইংরেজিতে লিখতে পারবেন। এবং সায়েন্সের ক্ষেত্রে আমি বলছি সেটা হচ্ছে যে এই যে প্যারালাইসিস ইংরেজি যে শব্দটা, এবং এটাকে আমরা বাংলায় এভাবে লিখে থাকি, আপনি দুইটার যে কোনো একটা লেখেন, তাতে মার্কস কাটা যাবে না। আপনি বাংলাটাও লিখতে পারেন, বাংলাটা অত ভালো শোনা যাচ্ছে না, আপনি এই দুইটার যে কোনো একটাভাবে লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। টেকনিক্যাল টার্ম নিয়ে যে প্রশ্নটা অনেকের ছিল যে টেকনিক্যাল টার্মগুলো কীভাবে লিখবো, ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো, এইভাবে লিখতে পারেন, এভাবে লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কিছু শব্দ বা ওয়ার্ডের ব্যবহার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ঝামেলা করতে পারে, সেটা তো আমি আপনাদেরকে করে দিলাম। এবার আসেন একটা বিষয়, সেটা হচ্ছে আমি এই দিক থেকে আপনাদেরকে কিছু কথা বলে রাখবো যে চিত্র বা চিত্রের বর্ণনামূলক যে বিষয়টা, সেটা আমরা কিভাবে করতে পারি। ধরেন আসলো যে ক্রোমোজোমের ভৌত গঠন বর্ণনা করো, ভৌত গঠন বর্ণনা করুন, মার্কস হচ্ছে 2 বা ধরেন 2.5। এই ক্ষেত্রে ক্রোমোজোমের চিত্রটা তো আমার দিতে হবে, চিত্র দিয়ে তো একটু বর্ণনা লিখতে হবে। তা আমি বলবো কি, এই যে ধরেন খাতাটা ভাঁজ খুলে, ভাঁজের বিষয়টা, ভাঁজটা ধরেন এইভাবে খুলে রাখলাম, বাম পাশ ডান পাশ, তো এটা আমার হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তো লেফট আর রাইটের বিষয়ে আমি যেটা বলবো, আপনি এই জায়গায় চিত্রটা দেন, লেফটের একদম সর্ববামে আপনি সরে আসেন, এসে আপনি মার্জিন যেটা করা আছে বা মার্জিন যেটা করেছেন আপনি সেই জায়গায় চিত্রটা দেন। চিত্রটা দেওয়ার পরে আপনি এই পাশে দাগ টেনে সুন্দর করে অংশগুলোর নাম লেখেন। তো লেখার পরে এই পাশে এসে বর্ণনাটা দেন, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে বাম পাশে চিত্র, চেষ্টা করবেন বাম পাশে চিত্র, ডান পাশে বর্ণনা দিতে। আর যে কাজটা করবেন, অনেকে যে কাজ করে সাজানো গোছানোর সময়, সেটা হচ্ছে যে অনেক সময় এই যে এইভাবে তীর চিহ্ন ব্যবহার করে, ঠিক আছে, আবার টাক টেনে এইভাবে সোজা করে দেয়, এইসব করবেন না। ঠিক আছে, এইসব করার কোনো দরকার নেই। একটা সুন্দর একটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা অংশের, হ্যাঁ, আবার অনেকে কী করে, এই যে ধরেন উপর থেকে একটা টান দিছে, নিচ থেকে একটা টান দিছে, এরকম ক্রসিংও করবেন না, এইসব কাজ করা যাবে না। কিভাবে করবেন, চিত্রটা দিলেন, এইভাবে সোজা দাগ টেনে সমান্তরাল রাখলেন, সমান্তরাল রেখে এইখানে অংশগুলোর নাম লিখলেন, সমান্তরাল, তীর চিহ্ন বা এইভাবে সোজা দাগ টানা, ক্রসিং করা, এইসব করা যাবে না। ঠিক আছে,
আচ্ছা, তো চিত্রের ব্যাপারে বললাম যে চিত্র এবং বর্ণনা আপনারা এইভাবে আপনারা করতে পারেন, এটা ভালো দেখায়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা পার্থক্য লেখার সময় অনেকে এই বিষয়টা মেনটেন করেন না। পার্থক্য ধরেন ডিএনএ এবং আরএনএ মধ্যে পার্থক্য দিচ্ছে, তো প্রথমে লিখলাম আরএনএ, এরপর লিখলাম ডিএনএ, আমার মন চাইছে আমি লিখছি। আমার একটা থাকবে, মানে পরামর্শ থাকবে, প্রশ্নে যার যার মধ্যে পার্থক্য চেয়েছে, ঠিক আছে, যার কথাটা আগে উল্লেখ আছে, যেমন বললো ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য, তাহলে আমি আগে ডিএনএ লিখলাম, এরপর আরএনএ। তবে আমি বলবো আপনি পার্থক্যের বিষয়টাকে 3টা অংশে ভাগ করে নেন। কয়টা অংশে? 3টা অংশে ভাগ করে নেন। সেই 3টা অংশ কী কী? সেই 3টা অংশ যদি আপনি একটু ভালোভাবে খেয়াল করেন, এই জায়গার মধ্যে যদি একটু কথা বলি, 3টা সেকশন, যার যার মধ্যে পার্থক্য, যেটা আগে বলছে আগে লিখবো, যেটা পরে বলছে পরে লিখবো, আর হচ্ছে পার্থক্যের বিষয়। টেক্সট বইগুলোতে যদি দেখেন তাহলে পার্থক্যের বিষয়, এখানে 1 নম্বর পার্থক্যের বিষয়, কোন বিষয়ে পার্থক্য বলতেছি, এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে। এরপর মনে করেন যে এই দুইটার মধ্যে আছে নাকি নাই, থাকলে কিভাবে আছে, না থাকলে কিভাবে নেই, ওই বিষয়গুলো, ঠিক আছে। আপনারা তাহলে পার্থক্য লেখার সময় আমি বলবো যে এই স্ট্যান্ডার্ড নিয়মটা আপনারা ফলো করতে পারেন টেক্সট বই অনুসারে, যে যার যার মধ্যে পার্থক্য বলেছে এবং পার্থক্যের বিষয়টা আগে নির্ধারণ করে নেবেন, তারপর লিখবেন, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় সাদৃশ্য, বৈসাদৃশ্য বা বৈশিষ্ট্য চাই। হ্যাঁ, ধরেন আপনি 4-5টা একটা জিনিসের উপর বৈশিষ্ট্য পড়ছেন, তখন দেখা যায় যে মনে করেন যে আপনাকে 2টা লিখতে বললো বা 3টা লিখতে বললো, বৈশিষ্ট্য, সাদৃশ্য বা বৈসাদৃশ্য 5টা পড়ছেন, আপনি ইজি 2টা মাইরা দিলেন বা 2টা লিখে দিলেন আর কি। তো এটা করবেন না, এটা লেখার মানটাকে দুর্বল করে দেয়। বৈশিষ্ট্য বা সাদৃশ্য, বৈসাদৃশ্য যখন চায়, ঠিক আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য তো আমরা পরপর লিখি, পার্থক্যটাকে আমরা এইভাবে লিখি বক্স করে। তো বৈশিষ্ট্য ধরেন 5-6টা শিখছেন, কিন্তু 2টা চেয়েছে বা 3টা চেয়েছে, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কাজটা করতে পারেন, সেই কাজটা হচ্ছে যে আপনার যেটা করা উচিত আসলে, সবচাইতে তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা, সেটা আপনি সবার উপরে রাখেন 1 নম্বরে, ঠিক আছে। এরকম 2টা মানে বৈশিষ্ট্য আপনি উল্লেখ করে দেন, এরকম 3টা বৈশিষ্ট্য আপনি উল্লেখ করে দেন, সবচেয়ে গুরুত্বপূর্ণটা সবার উপরে রাখেন, তারপর আস্তে আস্তে কম গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আসেন। কিন্তু আপনার কাছে ইজি লেগেছে তাই লিখে দিলেন, এই কাজটা করবেন না। লেখার মানটাকে ওইভাবে আসলে মানে ওইটা আরও আসলে নষ্ট করে দেয়, ঠিক আছে, দুর্বল করে দেয় আসলে। তো এই জায়গাটায় খেয়াল রাখবেন। তাহলে চিত্র আঁকার দিক, পার্থক্য লেখার বিষয়, বৈশিষ্ট্যের বিষয়গুলো, এই জায়গাগুলো আপনারা আসলে যেভাবে করতে পারেন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, যেমন ধরেন ক্রোমোজোমের ভৌত গঠন আসলো, হঠাৎ করে ধরেন বললো যে মার্কস হচ্ছে 0.5, এখানে 0.5 আপনি দেখে তো অবাক হয়ে গেলেন, আল্লাহ এত বড় প্রশ্ন, 0.5 মার্কস। আপনি একটা কাজ করেন, জাস্ট চিত্রটা আঁকবেন, চিত্রটা এঁকে অংশগুলোর নাম লিখে দিলেন, শেষ, 0.5 আর কিচ্ছু দরকার নেই। কিন্তু আপনি দেখলেন 1.5 মার্কস, তাহলে আপনি এক পাশে চিত্রটা দেন, আরেক পাশে বর্ণনা দেন। এখন এইরকম কিছু বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে হলে আমি বলবো যে আপনি ওইটা পরীক্ষার হলে আগে থেকে একটু ভেবে রাখবেন যে মার্কস অনুযায়ী, প্রশ্নের মান অনুযায়ী লেখা, প্রশ্নের মার্কস কতটুকু বরাদ্দ আছে নম্বর বন্টনের দিক থেকে, আর আমি কতটুকু লিখব, এটা নির্ধারণ করা, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় আমরা কিছু যৌগের নাম লিখি, কেমন যে যৌগের নামের বিষয় যদি বলি, যেমন ধরেন অনেক সময় এরকম লিখি আমরা যে ধরেন সোডিয়াম ক্লোরাইড, আমরা নর্মালি লিখলাম যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আমি বলবো যে আপনার লেখার মানটাকে আরও ভালো করবে। সোডিয়াম ক্লোরাইড যখন আপনি লিখছেন, এই সোডিয়াম ক্লোরাইড লেখার সময় যে কাজটা করতে পারেন, সাইডে সোডিয়াম ক্লোরাইড যদি সংকেতটা মনে থাকে, ফর্মুলাটা মনে থাকে, সাইডে একটু ব্র্যাকেটে লিখে দিলেন, ঠিক আছে, যদি পসিবল হয় এটা লিখে দিলেন আর কি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে টপিকগুলো কোন জায়গা থেকে পড়বেন, বইয়ের বিষয় এবং লেখার ক্ষেত্রে, বা কারণ এইগুলো তো আপনাকে এখনই প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলে গিয়ে তো এক্সপেরিমেন্ট করবেন না। পরীক্ষা হলে ভালো করতে হলে আপনার যা আসবে তা আগে থেকে জানা থাকতে হবে, কারণ ওইখানে কি ভাবার সময় নেই। হ্যাঁ, ভাববেন প্রথম 5 মিনিট, প্রথম 2-3 মিনিট কি কোশ্চেন সিলেক্ট করতে গিয়ে, কোনটা আগে দিব, কোনটা পরে দিব, কোনটা পারতেছি, কোনটা পারতেছি না, এটা সিলেক্ট করতে গিয়ে আপনি ভাবার সময় নেবেন। এরপর আর ভাবাভাবির সময় নাই, শুধু লিখে যেতে হবে, ঠিক আছে। এই কারণে পরীক্ষায় যা আসবে তা আগে থেকেই জানা থাকতে হবে, আমি এটাই বলি আর কি। আচ্ছা, এই জায়গাটার মধ্যে যদি একটু খেয়াল করেন, প্রস্তুতির বইয়ের বিষয়ে, চ্যাপ্টারের বিষয়ে আমি একটু কথা বলছি, ঠিক আছে। চাপটা কেমন, পড়া কতটুকু, কয়েক গুণ বেশি, যে এই বিষয়টা আমি আপনাদেরকে উল্লেখ করেছি। এখন আমি বলবো আপনারা যে যেখানেই পড়েন না কেন, ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা কোচিং সেন্টারে পড়ছেন, পড়েন, কোনো একজন আলাদাভাবে মেন্টরের কাছে আছেন, পড়েন, হোক সেটা অফলাইন অথবা অনলাইন, যে জায়গায় পড়ছেন,
আপনি একটা কাজ করবেন, ক্লাস করার সময় আপনি ক্লাসের আগে একটা প্রস্তুতি নেবেন। প্রস্তুতি কেমন? আমি বলবো যে আপনি দুইটা খাতা বানান ভালোভাবে। একটা খাতা হচ্ছে রাফ খাতা, ঠিক আছে, আরেকটা হচ্ছে নোট খাতা। রাফ খাতা আর নোট খাতা, এই দুইটা জিনিস আপনি বানিয়ে নেন একটা সাবজেক্টের জন্য, একটা নির্দিষ্ট সাবজেক্টের জন্য। তো রাফ খাতাটা কি করবেন, ক্লাস যখন করবেন, যে জায়গায় ক্লাস করেন, কোনো কোচিংয়ে, কোনো মেন্টরের আন্ডারে, অনলাইন অথবা অফলাইনে, রাফ খাতায় আপনি কি করবেন, ক্লাসে যা যা পড়তেছেন, যতটুকু আপনার দরকার আপনি তুলে নিলেন, কথাটা বুঝেন, অতটুকু জিনিস আপনি তুলে নিলেন। তুলে নেওয়ার পর ওই জায়গায় আপনি কি করবেন, ভিন্ন কালার পেন দিয়ে মার্ক করবেন যে কোন জিনিসগুলো আপনার মানে ক্লিয়ার হয়নি, ওটা মার্ক করলেন। এবং আরও কিছু বিষয় তৈরি হবে, মানে কিছু জিনিস আপনার সামনে আসবে, সেটা হচ্ছে যখন আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করবেন বা দেখবেন, পড়বেন, বা বই থেকে রিডিং পড়বেন, আরও কিছু জায়গায় কনফিউশন তৈরি হতে পারে, ওই জায়গাগুলো আপনি ক্লিয়ার করলেন। ক্লিয়ার করে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে আপনার কনফিউশনের জায়গা এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো আপনি নোট খাতায় তুলে নেবেন। এটাতে থাকলো ক্লাসের জিনিস। আর আপনার কনফিউশনের জায়গা, যে জায়গাগুলো বুঝতে পারেন নাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে এবং টেক্সট বই থেকে রিডিং পড়তে গিয়ে কিছু জিনিস আপনার আটকে গেছিলেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, পড়ানোর সময় তো একজন মেন্টর বলে দেবেন, ওই জিনিসগুলো নোট খাতার মধ্যে সুন্দর করে গুছাই নেবেন, নোট করে নেবেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে এই দুইটা খাতাই আপনার হয়ে যাবে মানে একটা মূল্যবান সম্পদ। কোনো একটা বাজারের গাইড বই থেকে এইটাই আপনার সবচেয়ে বেশি কাজে আসবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে। আপনার জিনিস পড়ে আপনি যতটা আনন্দ পাবেন, ওই গাইড বই পড়ে অতটা আনন্দ পাবেন না। যদিও এক একজনের ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন, মানে আমার হয়তো কথাটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট আমি আমার দিক থেকে একটা কথা বললাম আর কি, ঠিক আছে? এখন আসেন, এখন আপনাদেরকে যেটা বলবো, মাত্র তো প্রিলি পরীক্ষা গিয়েছে, রিটেনের জন্য এখন অনেকে হয়তো ভাবছেন, কাট মার্কস নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, অনেক আলোচনা, অনেক সমালোচনা হচ্ছেন, অনেক সিনিয়রদের, মানে আমি তো এখনও তেমন কিছুই না, অনেক সিনিয়ররা যেটা বলেছেন যে না ঠিক আছে, কারো যদি 115 থেকে 120 এরকম একটা মার্কস যদি থাকে, তার অবশ্যই রিটেন প্রিপারেশন নেওয়া উচিত, কারণ তার প্রিলিতে ভালো প্রিপারেশন ছিল, তাই সে এরকম মার্কসের কাছাকাছি যেতে পেরেছে। তো মানে এরকম যদি থাকে তাহলে মানে রিটেনের প্রস্তুতি নেওয়া উচিত, এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মানে শুরু করে দেওয়া উচিত, কারণ প্রিলি তো পড়া হয়েছে, পড়ার ধরন কেমন সেটা জানেন। রিটেনটা পড়ে এখন আগায় রাখেন, রেজাল্টের অপেক্ষা থাকলে হয়তো দেরিও হয়ে যেতে পারে, সাপোজ দেরি হয়ে যেতে পারে। আচ্ছা, এখন এই বিষয়টার মধ্যে আমি একটু আসি যে বইয়ের ব্যাপারে বললাম, টপিকের ধরনগুলো এবং লেখা এবং নিজেকে প্রস্তুত করার বিষয়ে, ক্লাস যেখানেই করেন না কেন সেখানে সেই ক্ষেত্রে কী করতে পারেন। এখন আমি একটা কথা বলবো, অনুরোধ করব, সেটা হচ্ছে আগামী এক সপ্তাহ আপনি কিছু করেন বা না করেন, আপনার উচিত যে এই যে সাবজেক্ট ভিত্তিক, আপনি যে সাবজেক্টে দুর্বল বা আপনার যে সাবজেক্ট আগে গুছাতে যাচ্ছেন, 10 থেকে 45তম যে বিসিএস, আসলে 10 থেকে 45 না হলে হবে, 35 থেকে 45 দেখতে পারেন। তো ধরেন 10 থেকে 45তম বিসিএসে রিটেনে যত ধরনের প্রশ্ন হয়েছে, এই প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি অন্তত আগামী 7 দিন কোনো কাজ না করলেও শুধু এই প্রশ্নগুলো দেখেন যে রিটেনে কেমন ধরনের প্রশ্ন হয়, আমি প্রিলিতে যা যা পড়ে এসেছি তার কিছু জিনিস আমার কাজে আসতেছে কিনা, এতে করে একটা আইডিয়া হবে আপনার। এবং সিলেবাসটা দেখেন, কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেনগুলো এবং হচ্ছে সিলেবাসটা, এটা আপনারা একটু দেখেন। এইটুকু আগামী 7 দিন করেন, তাহলে একটা আইডিয়া চলে আসবে। আর আগে থেকেই যাদের আইডিয়া আছে তারা তো জানেনি, এবং আপনি আপনার সিনিয়রদের বা মেন্টরদের বা যাদের সাথে ভালো সাক্ষাৎ আছে তাদের থেকে পরামর্শ নিতে পারেন। বাট আমি বলবো যে এই কাজটা করলে আগামী 7 দিন একটু মেন্টালি একটু রিল্যাক্সে থেকে দেখলে, চাপ কম নিয়ে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? তো তানভীর হাসান কত, আচ্ছা, থ্যাংক ইউ। যে বিষয়টা আসলে আমি আমার আইডিয়াগুলো শেয়ার করেছি, মানে হচ্ছে আমার কথাগুলোই মানতে হবে, করতে হবে। দেখেন আরও অনেক ভালো ভালো যারা সফল বা যারা ক্যাডার হয়েছেন, তারা আরও ভালো পরামর্শ আপনাদেরকে দিবেন, তাদের শরণাপন্ন হতে পারলে আরও ভালো, ঠিক আছে? আপনার যার যেখান থেকে যতটুকু হচ্ছে সেখান থেকে পরামর্শ নেন। আমি একজন সাধারণ শিক্ষক হিসেবে শুধু আমি আমার আইডিয়াগুলো মানে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে মনে হয়েছে যে প্রস্তুতির আগে প্রথম যে বিষয়টা, পরীক্ষার আগে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতির বিষয়টা আগে এনশিওর করা উচিত।
এবং সিলেবাসটা ভালোভাবে বোঝা উচিত। সিলেবাস ভালোভাবে অ্যানালাইসিস না করার কারণে প্রস্তুতি অনেকটাই আসলে এলোমেলো হয়ে যায়, ঠিক আছে। এবং আমাকে এইটা মাথায় নিতে হবে যে আমার পড়া কতটুকু, কী ধরনের প্রিপারেশন নিতে হবে, এই জন্য মানসিক প্রস্তুতিটা সবচেয়ে বেশি জরুরি, ঠিক আছে। তো এই ছিল আমার কথা আর কি। হ্যাঁ, আপাতত আমরা এই বিষয়গুলোতে একটু কথাবার্তা বললাম, সামনে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এই জিনিসগুলো হবে। ওভারঅল সামারিটা যদি আমি আপনাদেরকে বলি, ঠিক আছে, আমাদের আজকের আলোচনার যে বিষয়টা ছিল এই সামারিটা আমি 2-1 মিনিটে শেষ করে দিচ্ছি, আপনাদের অনেক সময় নিয়ে নিলাম আর কি। তা এখন 1 মিনিট। স্যার আসসালামু আলাইকুম। জি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? তাহসিন স্যার, ঠিক আছে। আমার খুব পছন্দের একজন মানুষ। হ্যাঁ, মানে উনি ছিলেন হচ্ছে মানে বিসিএস এর বিজ্ঞান এবং কম্পিউটার যে টেকনোলজি, তথ্য প্রযুক্তি, এইটার মানে বস টিচার একদম বলা যায়, ঠিক আছে। পছন্দের মানুষ, ওইভাবে সরাসরি মানে হচ্ছে অনেক বেশি মেলামেশা না হলেও একটা ভালো আন্তরিকতা আছে। স্যারকে পছন্দ করি, ভালো লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। এবং অসম্ভব দারুণ মানে উনি পড়াতেন, অসম্ভব দারুণ পড়াতেন, ঠিক আছে। এখন নির্বাচন কমিশনে মানে সহকারী সচিব হিসেবে আছেন, তো মাঝে মাঝে কথাবার্তা হয়। স্যার কমেন্ট করেছেন তাই মানে একটু কথা বললাম আর কি। এখন এই জায়গার মধ্যে কিছু কথা আমি বলছি, যে বিষয়টা পুরো সামারিটা যে বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। প্রথম কথা হলো সিলেবাসটা অ্যানালাইসিস করতে হবে, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে হবে, আর দেখার পরে কত মার্কসের কী ধরনের, কোন জায়গা থেকে কতটুকু ধরনের প্রশ্ন হচ্ছে এই বিষয়টা আইডিয়া চলে আসবে। কোন বই সিলেক্ট করব, কোন বই থেকে কোন চ্যাপ্টারগুলো পড়ব, ঠিক আছে, এটা সিলেক্ট করে নিতে হবে। রাফ খাতা, নোট খাতার যে বিষয়টা, এবং কিছু বিষয় লেখার ক্ষেত্রে কিছু বিষয় নজর দিতে হবে, যে বিষয়গুলোতে যদি নজর দেই তাহলে আমার লেখার মানটা ভালো হচ্ছে। এই এতটুকু এফোর্ট দিলে, হ্যাঁ, কিছু শব্দের পরিবর্তন, হ্যাঁ, কিছু রাসায়নিক বিক্রিয়ার উপস্থাপন, চিত্র, ঠিক আছে। আপনার যে প্রশ্নে চিত্র দেওয়াটা বাধ্যতামূলক, আপনার উল্লেখ করেন এই প্রশ্নের মধ্যে চিত্র দিতে হবে, কিন্তু আপনি ওইখানে চিত্র দেন, লাগবে, ঠিক আছে। মার্কস কতটুকু বরাদ্দ তার উপর ভিত্তি করে আপনার লেখা, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবগুলো জিনিস অ্যান্সার করে আসা, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমি বলবো যে আপনারা মাঠে নেমে যান, প্রস্তুতি নেওয়া শুরু করেন। প্রিলিত পড়েছেন যারা নিউ কামার ছিলেন বা প্রথমবার বিসিএস দিয়েছেন, তারা মানে যদি আশানুরূপ মানে ওইরকমই না হয়, তাও আমি বলবো যে রিটেনের ব্যাপারে একটু ধারণা রাখেন, এবং 3টা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়তে পারেন, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান, ঠিক আছে। এগুলোতে রিটেন ভিত্তিক প্রিপারেশন দরকার, এতে করে বেসিকটাও ক্লিয়ার হয়, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, পরে গিয়ে এফোর্ট কম হলেও মানে আগে থেকে গুছানো থাকে। কারণ প্রিলির পরে যে কম সময়টা, এই সময়টা আসলে ওইভাবে গুছানো যায় না, ঠিক আছে। তো ভালো থাকবেন আপনারা সবাই। আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তো আপনারা জানাবেন আপনাদের কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, তাহলে সেই বিষয়ে আগামীতে আমি কথা বলবো বা ওইসব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই রাখছি, ঠিক আছে, এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।